নিহত বেড়ে ৫, হামলার ঘটনায় ৩টি মামলা করল পুলিশ। ৪ ট্রেন ভাড়া করল জামাত, ভাড়া পড়ল কত? বিএনপিকে এখন উৎখাত করতে চায় চামচিকারা, সাইদ সোহরাব। আপনারা দেখছেন এমএসএ বাংলা নিউজ। চলুন শুরুতেই শুনে নেই গোপালগঞ্জের সাম্প্রতিক চাঞ্চল্যকর ঘটনায় বিস্তারিত। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির এনসিপির জুলাই পদযাত্রা ঘিরে দফায় দফায় হামলা ও সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ জন। সবশেষ গত বৃহস্পতিবার রাতে রমজান মুন্সি নামের এক ব্যক্তি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এই ঘটনার পর পুলিশ বাদী হয়ে পুলিশের উপর হামলা, গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও রাষ্ট্রবিরোধী কার্যকলাপে জড়ানোর অভিযোগে ৩টি মামলা দায়ের করেছে পুলিশ। গত ২ দিনে সদর, কাশিয়ানী ও কোটালীপাড়া থানায় মামলাগুলো করা হয়। এই মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি নিউটন মোল্লা, সাধারণ সম্পাদক আতাউর রহমান সহ ১৫৭ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ২২০০ জনকে আসামি করা হয়েছে। এই ঘটনায় গত বুধবার থেকে গতকাল দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৬৪ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। হামলা ও সংঘর্ষের পটভূমি। গত বুধবার এনসিপির কর্মসূচিকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালান। এরপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন এনসিপি কর্মীরা। এ সময় গুলিতে ৪ জন নিহত হন এবং অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। আহতদের মধ্যে রমজান মুন্সি, পেশায় একজন রিকশা চালক, বৃহস্পতিবার দিবাগত রাত ১:৪৫ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। তিনি গোপালগঞ্জ শহরের থানাপাড়া এলাকার আকবর মুন্সির ছেলে। রমজানের বড় ভাই জামাল মুন্সি বলেন, বুধবার সকালে ভাই রিকশা নিয়ে বের হয়। গ্যাঞ্জাম চলার সময় সে গুলিবিদ্ধ হয়। আমরা তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিই, পরে অবস্থার অবনতি হলে ঢাকায় আনি। বৃহস্পতিবার দিবাগত রাতে সে মারা যায়। তিনি আরও জানান, ময়নাতদন্ত শেষে লাশ হস্তান্তর করা হয়। গোপালগঞ্জ গেটপাড়া পৌর কবরস্থানে রমজান মুন্সির দাফন সম্পন্ন হবে। এর আগে নিহত ৪ জন হলেন রমজান কাজী, রাজমিস্ত্রি, কোটালীপাড়ার হরিণাহাটি গ্রাম; সোহেল রানা, মোবাইল পার্টস ব্যবসায়ী, পূর্ব মিয়াপাড়া; দীপ্ত সাহা, পোশাক ব্যবসায়ী, উদয়ন রোড; ইমন তালুকদার, দোকান কর্মচারী, ভেড়ার বাজার। এদের ৪ জনের পরিবার থেকে অভিযোগ করা হয়েছে তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে নিহত হন। কিন্তু এখনও পর্যন্ত পরিবার বা পুলিশের পক্ষ থেকে কোনো মামলা হয়নি, এমনকি তাদের ময়নাতদন্ত ছাড়া দাফন বা শেষকৃত্য সম্পন্ন হয়েছে। ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক জানিয়েছেন, ময়নাতন্ত্রের বিষয়টি আইনি প্রক্রিয়ার মধ্যে আনা হবে। এদিকে নিহত রমজান কাজীর মামা কলিম মুন্সি বলেন, মামলা নিয়ে কিছু ভাবিনি, থানায় লাশ নিয়ে গেছি, ঢুকতে দেয়নি, হাসপাতালেও গিয়ে দাঁড়াতে দেয়নি। এখন কার কাছে বিচার চাইব? আমাদের বিচার একমাত্র আল্লাহর কাছে। আইন অনুযায়ী গুলিতে মৃত্যুর ঘটনায় ময়নাতদন্ত বাধ্যতামূলক। এ বিষয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী এস.এম. মাহিদুল ইসলাম সজীব জানান, গুলির দিক, দূরত্ব, স্থান জানা না গেলে প্রকৃত সত্য আড়ালে থেকে যায়, যা বিচার প্রক্রিয়ায় প্রভাব ফেলে। পুলিশের করা মামলাসমূহের বিবরণ। সদর থানা, পুলিশের উপর হামলা, গাড়িতে অগ্নিসংযোগের অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা নিউটন মোল্লা ও আতাউর রহমান সহ ৭৫ জনের নাম উল্লেখ করে ৪০০ থেকে ৫০০ জন অজ্ঞাতনামাকে আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। কাশিয়ানী থানা, সাম্পান হাইওয়ে রেস্টুরেন্ট এলাকায় গাছ ফেলে সড়তি প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে ৭০ জনের নাম ও ৩০০ জন অজ্ঞাতনামার বিরুদ্ধে মামলা। এই মামলায় ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে। কোটালীপাড়া থানা, বিশেষ ক্ষমতা আইনে ১৫৫ জনের নাম ও ১৫০০ অজ্ঞাতনামা আসামি। মামলায় ১২ জন গ্রেফতার। কারফিউ পরিস্থিতি। গোপালগঞ্জে গত বুধবার রাত ৮টা থেকে জেলা জুড়ে কারফিউ জারি করা হয়। পরবর্তী সময় তা বৃহস্পতিবার সন্ধ্যা, তারপর শুক্রবার সন্ধ্যা পর্যন্ত বাড়ানো হয়। জেলা প্রশাসক কামরুজ্জামান জানান, শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত কারফিউ বাড়ানো হয়েছে। তবে শুক্রবার সকালে শহরের কাঁচাবাজার, লঞ্চঘাট, বিসিক এলাকাসহ বিভিন্ন স্থানে মানুষের চলাচল স্বাভাবিক দেখা গেছে। রিকশাচালক উজ্জ্বল হাওলাদার বলেন, পেটের দায়ে রিকশা চালায়, ঘরে চাল নেই, বের হতে বাধ্য হয়েছি। এখন শুনুন জামাত ভাড়া করা ৪ জোড়া বিশেষ ট্রেন নিয়ে বিস্তারিত প্রতিবেদন। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দলের সমাবেশে নেতাকর্মীদের আনা নেওয়ার জন্য ৪ জোড়া বিশেষ ট্রেন ভাড়া করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এই ট্রেনগুলো ছাড়বে ৪টি অঞ্চল থেকে, একটি রাজশাহী থেকে, একটি সিরাজগঞ্জ থেকে, একটি চট্টগ্রাম থেকে আর একটি ময়মনসিংহ থেকে।
সমাবেশ উপলক্ষে জামায়াতের ট্রেন ভাড়া করা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা আলোচনা। অনেকে অভিযোগ করেছেন রেলওয়ের বিরুদ্ধে নিয়ম লঙ্ঘনের। এই সমালোচনার পর রেলপথ মন্ত্রণালয় একটি বিজ্ঞপ্তি দেয়। সেখানে বলা হয়, বিষয়টিকে কেন্দ্র করে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিমূলক প্রচারণা লক্ষ্য করা যাচ্ছে। তারা রাজনৈতিক দলের আবেদনের প্রেক্ষিতে ট্রেন পরিচালনার নজির না জেনে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। রেলওয়ে জানায়, এখানে ট্রেন পরিচালনার স্বাভাবিক নিয়মের কোনো ব্যত্যয় ঘটেনি। অতীতেও রাজনৈতিক দলের আবেদনে বিশেষ ট্রেন চালানোর নজির রয়েছে। 4 জোড়া ট্রেন ভাড়া নিতে জামায়াতকে কত টাকা গুনতে হয়েছে সেটি নিয়ে কৌতূহল প্রকাশ করছেন অনেকেই। কেউ কেউ বলছেন এতে খরচ হয়েছে প্রায় 50 লাখ টাকা। তবে রেলপথ মন্ত্রণালয় জানায়, জামায়াতে ইসলামী সমাবেশ উপলক্ষে তারা প্রায় 32 লাখ টাকায় বিশেষ ট্রেনের ভাড়া অগ্রিম পরিশোধ করেছে, যা রেলের আয়ে ইতিবাচক ভূমিকা রেখেছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এটি রেলওয়ের একটি বাণিজ্যিক সিদ্ধান্ত, এর সঙ্গে দলীয় রাজনীতির কোনো সম্পর্ক নেই। পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক ফরিদ আহমেদ বলেন, পশ্চিমাঞ্চল থেকে 2 জোড়া ট্রেন বরাদ্দ দেওয়া হয়েছে। ভাড়া, সার্ভিস চার্জ ও অন্যান্য পাওনা পরিশোধ করে ট্রেন বরাদ্দ পেয়েছে তারা। ট্রেন বরাদ্দের পদ্ধতি সম্পর্কে ফরিদ আহমেদ আরও জানান, প্রথমে আবেদন করতে হয়, তারপর দেখা হয় ওই দিনে কোনো ট্রেন থাকা কিনা, সাপ্তাহিক বন্ধের দিন রয়েছে কিনা, ইঞ্জিনের ব্যবস্থা আছে কিনা। সব বিবেচনায় মেকানিক্যাল বিভাগ ও অপারেশন বিভাগ সম্মতি দিলে ট্রেন বরাদ্দ দেওয়া হয়। ভাড়া নির্ধারণ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, এটা অর্থ বিভাগ বলতে পারবে, তবে কোচ বা আসনের ভিত্তিতেই ভাড়া নির্ধারণ হয়। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, রাজশাহী ও ঢাকার মধ্যে চলাচলকারী মধুমতি এক্সপ্রেস ট্রেনের সাপ্তাহিক বন্ধের দিন সাপ্তাহিক, সেই দিনই চালানো হবে এই বিশেষ ট্রেন। ট্রেনটি শুক্রবার রাত 1টায় ঢাকার উদ্দেশ্যে ছাড়বে। সমাবেশ শেষে শনিবার রাত 8টা 15 মিনিটে কমলাপুর থেকে রাজশাহীর উদ্দেশ্যে ফিরে যাবে। ট্রেনটি সাধারণত পদ্মা সেতু দিয়ে চললেও এবার চলবে যমুনা সেতু হয়ে। স্টপেজ থাকবে রাজশাহী বিশ্ববিদ্যালয়, হরিয়ান ও শরৎদহ রোড স্টেশনে। আরেকটি ট্রেন সকাল 6টায় সিরাজগঞ্জ বাজার স্টেশন থেকে ছাড়বে এবং সমাবেশ শেষে রাত 11টা 55 মিনিটে আবার সিরাজগঞ্জে ফিরে যাবে। এদিকে শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে প্রথমবারের মতো জাতীয় সমাবেশ করছে জামায়াতে ইসলামী। এই সমাবেশে বক্তব্য রাখবেন দলের আমির শফিকুর রহমান এবং কেন্দ্রীয় নেতারা। এবার শুনুন বিএনপি নেতা সাইদুর রহমান সাঈদ সোহরাবের সাম্প্রতিক বক্তব্য। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, ঢাকা মহসিন হলের সাবেক জিএসি সাইদুর রহমান সাঈদ সোহরাব বলেছেন, একটি কুচক্রী মহল আছে যারা নির্বাচন ও গণতন্ত্রকে ভয় পায় না। তারা বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে ভয় পায় না। তাদের জনপ্রিয়তাকে ভয় পেয়ে স্বৈরাচারী শেখ হাসিনা দীর্ঘ 17 বছর দেশের মানুষকে নির্বাচনের বাইরে রেখেছেন। তিনি আরও বলেন, তারা জানত নিরপেক্ষ নির্বাচন হলে দেশের মানুষ ধানের শীষে ভোট দিয়ে বেগম খালেদা জিয়াকেই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেবে। এই কারণেই তারা দিনের ভোট রাতে করেছে। সাঈদ সোহরাব স্পষ্ট করে বলেন, যে বিএনপিকে আওয়ামী লীগ গুম, হত্যা, জেল জুলুম করে দমাতে পারেনি, নিঃশেষ করতে পারেনি, সেই বিএনপিকে এখন উৎখাত করতে চায় চামচিকারা। যে কাজটি আওয়ামী লীগ পারেনি, সেই কাজটি কোনোদিন সম্ভব নয়। শুক্রবার 18 জুলাই বিকেলে উপজেলার বানাইল ইউনিয়ন বিএনপি আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশটি অনুষ্ঠিত হয় একটি স্কুল মাঠে। তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র, মিথ্যাচার, অপপ্রচার এবং পরিকল্পিতভাবে মব সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে সাঈদ সোহরাব বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে বিএনপি সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছে। তার কথায়, দুধকলায় আমরা সাপ পুষেছিলাম, তারা এখন আমাদের ছোবল দিতে চায়, কিন্তু তারেক রহমান বেঁচে থাকতে এটা কি সম্ভব? তার কথায়, আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে নেতাকর্মীরা দীর্ঘ আন্দোলন, রক্তপাত, গুম, হত্যা, জেল জুলুম সবকিছু সহ্য করে দেশের মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করে যাচ্ছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, বাংলাদেশে নির্বাচন আসলেই কুচক্রী মহল ষড়যন্ত্রের বীজ বপন করে। যারা ঈর্ষান্বিত হয়ে নির্বাচন বানচাল করতে চান, তারা ভুলের স্বর্গে বাস করছেন। এই প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন বানাইল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাশরাফ হোসেন। অন্যান্য বক্তারা ছিলেন পৌর বিএনপি প্রতি হজরত আলী মিয়া, ওলি ইউপি চেয়ারম্যান অলি হোসেন রনি, উপজেলা কৃষক দলের আহ্বায়ক জাহাঙ্গীর মৃধা, পৌর বিএনপির সাবেক সভাপতি খন্দকার মোবারক হোসেন ও সোহরাব হোসেন।